আলাইকুম। আজকের এই লাইভ প্রোগ্রামের বিসিএস কর্নারে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ভিউয়ার্স যারা আমার সাথে এখন আছেন, পরিচিত অপরিচিত সকল মুখকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত আসলে আপনারা সবাই জানেন দেশে একটা, শুধু দেশে না সারা বিশ্বব্যাপী একটা কঠিন সিচুয়েশন চলছে। তো এই সিচুয়েশনে আমাদের সবকিছু স্টপ হয়ে আছে। বিশেষ করে আমি বলবো যে অন্যান্য সবকিছু লকডাউন খুলে দিয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখনো খুলেনি। আগামী জুনের 15 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং আমরা এতটুকু আশা করতে পারি যে এই সিচুয়েশন কখন আমরা ওভারকাম করতে পারবো সেটা এখনো জানি না। মূলত আসলে আমরা পড়াশোনায় অনেক পিছিয়ে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা এখন সংযুক্ত থাকতে না পারার কারণে। তো এই জন্যই আসলে মূলত লাইভ প্রোগ্রামটা করা। আমি আমার সীমাবদ্ধ জ্ঞান এবং ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আসলে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্যই লাইভ প্রোগ্রামে এসেছি। তো মূলত যেহেতু আজকে মূলত আমরা আলোচনা করব, আমরা সবাই ডিসকাস করব এই বিভিন্ন আমরা যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকি, এই জবের জন্য প্রিপারেশন নিয়ে আমরা বিভিন্ন এক্সাম অ্যাটেন্ড করে থাকি, কিন্তু দেখা যায় কি আমাদের বিভিন্ন জনের বিভিন্ন সাবজেক্টে অনেক দুর্বলতা থাকে। কিন্তু এতদিন তো আমরা বিভিন্ন কোচিং এ অন ক্যাম্পাস থেকে ক্লাস করার সুযোগ পেয়েছি, কিন্তু এই সিচুয়েশনে আমাদের আসলে অনলাইন ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের পড়াশোনা আসলে এই অবস্থায় থেমে থাকলে দেখা যাবে কি একটা গ্যাপ সৃষ্টি হবে এবং পড়াশোনার মধ্যে একটা অনীহা সৃষ্টি হবে। আর আমাদের যে রানিং, যে পড়াশোনার যে একটি স্পিড, এই স্পিড যদি নষ্ট হয়ে যায় দেখা যাবে কি আমাদের সবকিছুতে পড়াশোনাতে একটা অনীহা সৃষ্টি চলে আসবে। তো এই কারণেই মূলত আসলে অনলাইন প্রোগ্রামটা করা। তো আজকে এখানে আমি মূলত জব প্রিপারেশনের ম্যাথমেটিক্স কোর্সটা নিয়ে আলোচনা করার জন্য লাইভ প্রোগ্রামে এসেছি। আমি মূলত এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একটা হচ্ছে ম্যাথমেটিক্সে আমাদের অনেকেরই দুর্বলতা কাজ করে, যে ম্যাথ মানে অনেক সূত্র। এই একটা প্রশ্ন পড়ার পর আমরা কেমনে বুঝবো যে একটা ম্যাথমেটিক্স কিভাবে শুরু করব, এটা যে ওই সূত্রই পড়বে এটা বুঝবো কেমনে, বা এটা আমি প্রশ্ন পড়ার সাথে সাথে এটা আমাকে কোন রুল অ্যাপ্লাই করতে হবে এটা আমি কেমনে বুঝবো। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের থাকে। তো এই ম্যাথমেটিক্স এর এই দুর্বলতাগুলো আমরা কিভাবে সহজে ওভারকাম করতে পারি, এবং দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ জবের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্স এর প্রস্তুতিটা কিভাবে নেওয়া দরকার, অর্থাৎ কোন সিকোয়েন্স ফলো করলে আমাদের জন্য ম্যাথমেটিক্সটা অনেক সহজ হবে। তো মূলত এই দুইটা বিষয়ে আমি এখানে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি ম্যাথমেটিক্স এর দুর্বলতা কাটানোর বিভিন্ন উপায়গুলো নিয়ে কিছু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আলোচনা করব। ফার্স্ট ওয়ান, আমরা অনেকেই যে স্কুলে থাকতে এসএসসি সায়েন্স পর্যন্ত ছিলাম, কিন্তু এই ম্যাথমেটিক্স ফিজিক্স এইসব সাবজেক্টের ভয়ে অনেকে ইন্টারমিডিয়েটে গিয়ে আমরা বিজনেস ফ্যাকাল্টিতে চলে যাই অথবা হিউম্যানিটিস বিভাগে চলে যাই। আবার অনেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়ার পরে আবার এই ম্যাথমেটিক্স এর ভয়ে আবার আমরা অনেকে গ্রাজুয়েশন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাই। আবার অনেকেই একদম স্কুল লাইফ থেকে মানে ম্যাথমেটিক্স, বিশেষ করে ম্যাথমেটিক্স ভীতির কারণে দেখা যায় কি হিউম্যানিটিস বা বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে স্কুল লাইফে, কিন্তু এই ম্যাথমেটিক্স হচ্ছে এমন একটা কোর্স যেটা আসলে আমাদের বাস্তব জীবনের প্রতিফলন। তো এটা থেকে আসলে আমাদের রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আমরা যে প্রতিদিন ডেইলি কাজগুলা করি প্রত্যেকটাই আসলে ম্যাথমেটিক্স এর সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমরা আমাদের লাইফটাকে দুই ভাবে, আমরা যদি এক্সপ্রেস আমাদের যে কোনো লাইফ স্টাইলটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, দুই ভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। ঠিক আছে? তো এই জন্য অনেকে মনে করে যে ম্যাথ কি কাজে লাগবে, এত কষ্ট করে এই যে এই ম্যাথমেটিক্স আমরা স্কুল লাইফ থেকে ম্যাথমেটিক্স কোন রকম পাস করে চলে আসছি, আবার এই সেই এত বছর ম্যাথমেটিক্স গ্যাপ, এখন আবার জব সেক্টরে পরীক্ষা দিতে গেলে সব জায়গায় ম্যাথমেটিক্স লাগে। তাহলে এই ম্যাথমেটিক্স এর এই ভীতিটা আমরা কিভাবে দূর করতে পারি? আসলে ম্যাথমেটিক্স এর ভীতি কাজ করে দুইটা কারণ। একটা হচ্ছে যে আমরা অনেকদিন ম্যাথ থেকে ডিটাচ থাকার কারণে ম্যাথ ভুলে যাই, এই জন্য ম্যাথমেটিক্স এর উপর একটা ভয় চলে আসে। আর একটা হচ্ছে কি ছোটবেলা থেকেই এমনিই ম্যাথকে আমরা ভয় পাই। এই দুইটাই মূলত আসলে আমাদের মূল সমস্যা।
এবং এই সমস্যার পিছনে আমি এই সমস্যা থেকে উত্তরণ হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত আজকে ব্যক্ত করব। ফার্স্ট ওয়ান, আসলে আমরা বুঝি না যে একটা ম্যাথস করার সময় এটা ম্যাথমেটিক্স এর অপর নামই হচ্ছে লজিক। কিন্তু আসলে আমরা লজিকটা না বুঝে কি করি, যে কোনো সূত্র মুখস্থ করার চেষ্টা করি, যার কারণে এটা আমাদের জন্য একটা অনেক কষ্টের বিষয় হয়ে যায়। দেখা গেছে আজকে অনেক কষ্টে দুইটা সূত্র বা একটা সূত্র মুখস্থ করলাম, কালকে পর্যন্ত মনে আছে, পরশুদিন হয়তো এটা সেটা ইনশাআল্লাহ শেষ, ভুলে গেছি। কিন্তু এই ম্যাথমেটিক্স এর এই ভয়গুলা দূর করার জন্য আসলে আমাদেরকে কয়েকটা ওয়েতে আগানো দরকার। ফার্স্ট ওয়ান, আমাদেরকে একটা ম্যাথমেটিক্স এর একটা সিকোয়েন্স তৈরি করতে হবে, যে আমি কোত্থেকে শুরু করব এবং কোথায় গিয়ে শেষ করব। মানে আমি যদি এলোপাথারি ম্যাথমেটিক্স করা শুরু করি, তাহলে কিন্তু যখন যেটা করব কেউ যদি আমাকে বুঝাই দেয়, তখন দেখা যাবে কি সেটা আমার কাছে সহজ মনে হবে, কিন্তু কিছুদিন পর দেখা যাবে ওই জিনিসটা আর আমার কাছে সহজ লাগতেছে না। তো এখন এই বিষয় থেকে মানে উত্তরণ পাওয়ার জন্য আমাদের আসলে কি করা উচিত? যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে এটা একটা সিকোয়েন্সিয়াল, যেহেতু আমি পড়াশোনা বলতেছি, যেমন আমরা যদি গ্রাজুয়ালি একদম কনজিকিউটিভলি কিছু কাজ করে যাই, তাহলে দেখা যায় কি যে আমাদের আগের কাজের পরে পরের কাজটা যদি ডিপেন্ড করে, তাহলে আমি আগের কাজটা বুঝতে পারলে পরের কাজটা আমার জন্য সহজ হয়, এরপরে এটা বুঝতে পারলে এরপরের কাজটা আমার জন্য সহজ হয়। অর্থাৎ ম্যাথমেটিক্স একটা সিকোয়েন্স বা চেইন। এখন এই চেইনের ক্ষেত্রে এখন প্রত্যেকটা জিনিস যদি আমি মুখস্থ করে যাই, তাহলে তো কোনো লাভ নাই। এখন আমাদের কি করা উচিত? যে কোন একটা টপিক, সাপোজ আমি ধরলাম, এখানে দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে দুর্বলতা কাটানোর জন্য। একটা হচ্ছে যে কোনো চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু, আমাদেরকে ক্যালকুলেশনের দক্ষতা বাড়াতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি, এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা ভীতি থেকে উত্তরণ হতে পারবো। তো কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করতে হবে? আসলে কনসেপ্টের সার সংক্ষেপের নামই হচ্ছে ফর্মুলা। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে একটা লজিক, লজিকটাকে আমরা ফর্মুলায় দাঁড় করাই। যেমন যে কোনো একটা ছোট্ট উদাহরণের সাহায্যে আমি কথাটা বলি। যেমন স্কুলে একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে লসাগু গসাগু এরকম বিভিন্ন ধরনের টপিক আমরা পড়ে আসছি, ঠিক আছে? কিন্তু আসলে আমরা এই যে স্কুলে যে লসাগু কিভাবে করতে হয়, গসাগু কিভাবে করতে হয়, এগুলো শিখছি। কিন্তু দেখা যায় কি যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, একটা কথা দেওয়ার পরে এই অঙ্কটা যে লসাগু দিয়েই হবে, এটা আমি বুঝবো কেমনে? এটা যে এখানে লসাগু করে সলভ করে ফেলছে, এটা আমি কেমনে বুঝবো? এটার মূল সমস্যা হচ্ছে আসলে আমরা লসাগু কি এটার অরিজিনাল মানে থিমটাই বুঝি না, যার কারণে আমরা একটা মুখস্থ সিস্টেমের উপরে চলে যাই। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে আমরা জানি যে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন গুণিতক কি জিনিস আগে তো আমাদেরকে সেটা জানতে হবে। যেমন আমি যদি বলি পাঁচের গুণিতক, আমরা যে পাঁচের নামতা করি, পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণা 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, অর্থাৎ এই যে পাঁচের গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, এরকম অসংখ্য পাঁচের গুণিতক হতে পারে। এরকম যদি আরেকটা সংখ্যা বলি 12, এরকম 12 এর গুণিতক থাকতে পারে 12, 24, 36, অর্থাৎ এই যে আমরা যে নামাতা পড়ি, এই যে অসংখ্য গুণিতক থাকতে পারে। এখন আমরা যদি বলি যে এই গুণিতক গুলার মধ্যে, যেমন আমি যদি বলা হয় যে 12 এবং 15, এই দুটি সংখ্যার লসাগু কত, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? এখন যদি আমি গুণিতকের কথা চিন্তা করি, যে 12 এর গুণিতক কি? এই আমরা এই যে বাই সিরিয়াল লিখতে থাকলাম 12, 24, 36, একটু ভালো করে খেয়াল করতে হবে, 48, 60, 72, এরকম লিখে গেলাম, অসংখ্য লেখা যাবে। তাহলে কি আসলো? 12, 24, 36, 48, 60, 72। এখন 15 এর গুণিতকের কথা যদি চিন্তা করি, 15, 30, 45, 60, 75, 90, এভাবে চলতে থাকবে। বাট এই গুণিতক গুলার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, প্রথম তাদের কমন গুণিতক কোনটা? যে প্রথমে এখানে 12, এখানে 15, এদিকে 24, এদিকে 30, কমন মিল নাই। কিন্তু এই যে এরকম সামনের দিকে আগাইতে আগাইতে দেখা যাবে কি 12 এর গুণিতকের মধ্যে একটা হচ্ছে 60, আবার 15 এর গুণিতকের মধ্যে একটা হচ্ছে 60, অর্থাৎ 60 দুইটা কমন দুইজনের মধ্যে। এরপরে আরো অনেক কমন আছে, এরপরে দেখবেন 120 আবার কমন, এরকম একের পরে কমন সংখ্যা আছে। কিন্তু এই কমন গুলার মধ্যে কোনটা সবচেয়ে লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা হচ্ছে 60। তার মানে 60 দুজনের মধ্যে সবচেয়ে কমন সংখ্যা, যেটা সবচেয়ে ক্ষুদ্রতম, এটাকেই বলি আমরা লঘিষ্ঠ
সাধারণ গুণিতক, দ্যাট মিনস লিস্ট অথবা লোয়েস্ট কমন মাল্টিপল, অর্থাৎ আমরা যেটাকে বলি এলসিএম বা লসাগু। তো এখন তার মানে আমরা বুঝে গেলাম 12 এবং 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 60, যেটা আমরা বিভিন্ন সিস্টেমে স্কুল লাইফ থেকে শিখে আসছি। এখন এই কনসেপ্টটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে এটা আমার ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অনেক সুবিধা হয়। যে কেমন সুবিধা? যেমন বলা হলো যে একটা একটি স্কুলে যে ক্লাস 3 এবং ক্লাস 4 এর কিছু মানে লেকচার চলতেছে। লেকচার গুলো কিরকম? যে ক্লাস 3 এর লেকচার গুলো 12 মিনিট করে দেওয়া হচ্ছে, ক্লাস 4 এর লেকচার গুলো 15 মিনিট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ক্লাস 3 তে বলা হলো কি যে প্রতি 12 মিনিট পর পর একবার ঘন্টা বাজে। আবার ক্লাস 4 এ বলা হলো যে প্রতি 15 মিনিট পর পর একবার ঘন্টা বাজে। এখন ক্লাস 3 এবং ক্লাস 4 এর ক্লাস টাইম গুলো অর্থাৎ 12 মিনিট এবং 15 মিনিট করে হলে যে প্রথম কখন এই দুইটা ঘন্টা একত্রে বেজে উঠবে। তাহলে এদিকে আমরা বুঝতে পারতেছি যে ক্লাস 3 এর 12 মিনিটে প্রথম ঘন্টা বাজবে, কিন্তু ক্লাস 4 এ তো 15 মিনিটে বাজবে। এদিকে 12 মিনিটের পরে ক্লাস 3 তে 24 মিনিটে বাজবে, 36 মিনিটে বাজবে, এরকম করতে করতে 60 মিনিটে যখন একটা ঘন্টা বাজবে ঠিক একই সময়ে ক্লাস 4 এ গিয়েও প্রথম 60 মিনিটে একটা ঘন্টা বাজবে, যে দুইটা ঘন্টা একত্রে পড়বে। কিন্তু অন্য কোনো সময় তারা প্রথম একত্রে পড়বে না, অর্থাৎ প্রথম একত্রে তারা ওই 60 মিনিটে বেজে উঠবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে অনেকগুলো নাম্বার প্রথম কখন একত্রে মিলিত হয়, যে কতগুলো নাম্বার প্রথম যখন একত্রে মিলিত হয় ওই সংখ্যাটাই হচ্ছে তাদের লসাগু। তাহলে এখন এরকম যদি আমাদেরকে অনেক কনসেপ্ট দেওয়া হয় যে এরকম অনেকগুলো কাজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাজ, বললো যে এই পাঁচটা কাজ প্রথম কখন একত্রিত হবে, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে এই পাঁচটা কাজের লসাগুই হচ্ছে তাদের আনসার, অর্থাৎ প্রথম তারাই একত্রিত হবে। এরকম কনসেপ্ট গুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি এরকম প্রতিটা টপিকের, তাহলে দেখা যাবে কি যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়লে আমাদের বুঝতে হবে যে আমরা বুঝে যাবো যে আসলে এটা তো ওই লসাগুই বের করলে আমরা এটার কনসেপ্টটা ক্লিয়ার, যে এটা আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা গুলা মুখস্থ না করে যদি আমরা কনসেপ্ট গুলা ক্লিয়ার করে সামনের দিকে আগাই তাহলে দেখা যাবে কি আর ফর্মুলা মুখস্থ করার কিছু নাই, আপনি নিজে নিজেই ফর্মুলা বানাইতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আর ফর্মুলার কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় যে এই কারণেই এই ফর্মুলাটা সৃষ্টি হয়েছে, তাহলে কারণটা যদি আমরা জানি তাহলে তো ওই ধরনের যত প্রবলেম, যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের আসবে সব প্রবলেমের জন্য আমরা ওই কনসেপ্ট গুলো ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আসলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার বিষয়ে আমি কথাটা বলতেছি। তারপর তারপর অনেকে আছে যে আমার কনসেপ্ট তো ঠিক আছে, আমি বুঝে নিলাম, কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু এই জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। অনেকে হয়তো ভাবতেছেন যে সামনে কিছুদিন পরেই পরীক্ষা, এখন এরকম এত কনসেপ্ট ক্লিয়ার করার তো সময় নাই। সেক্ষেত্রে আমি কিছু কথা বলবো কিছুক্ষণ পরে। যে নাম্বার 2 যেটা বলছিলাম দুর্বলতা কাটানোর আরেকটা বড় উপায় হচ্ছে ক্যালকুলেশনে স্ট্রং হওয়া, অর্থাৎ ক্যালকুলেশনের দক্ষতা বাড়ানো হিসেবে। এখন আপনি বললেন যে 3 যোগ 2 সমান কত, আমি যদি প্রশ্ন করি তখন আপনি বলবেন যে এটা কোনো ক্যালকুলেশন হলো, 3 আর 2 যোগ করলে তো 5 হয়। এই যে আপনার কাছে এই ক্যালকুলেশনটা ইজি লাগতেছে কেন? কারণ এটা তো আপনি অভ্যস্ত হয়ে গেছেন। ঠিক সেম কেস যে ক্যালকুলেশন গুলাও ক্যালকুলেট করার মতো কিছু সিস্টেম আছে, কিছু টেকনিক আছে, কিছু চিন্তা ভাবনা আছে। আমরা যদি আমাদের চিন্তা ভাবনা গুলোকে খুব স্বাভাবিকভাবে নেই তাহলে আমাদের ক্যালকুলেটরের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা দেখা যায় কি স্কুল লাইফ থেকে, বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ডিউটি দেওয়ার সময় দেখতাম যে অনেক স্টুডেন্টরা যে অ্যাকাউন্টিং এর অঙ্ক করতেছে, যে দেখা যাচ্ছে কি এখানে অ্যাকাউন্টিং এর অঙ্ক যোগ করার ক্ষেত্রে যে 1000 যোগ 2000 সমান 3000, কিন্তু সে সাথে 1000 যোগ 2000 সে মুখস্থ করতেছে না, করতেছে কি যে ক্যালকুলেটর নিয়ে 1000 যোগ 2000 ইকুয়াল টু 3000, রেজাল্ট বের হলো। সে বললো যে কেন একবার তো বের হয়েছে, আবার দেখি 3000 বাই কিনা, আবার 1000 যোগ 2000 ইকুয়াল টু কত 3000, দুইবার চেক করতেছে যেটা আসলে ঠিক কিনা রেজাল্টটা। তাহলে আমরা কতটুকু ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যে অন্যের উপরে এত বেশি নির্ভর হয়ে গেছি যে আসলে আমরা আমাদের চিন্তাটাকে প্রসারিত করতেছি না। এই কারণেই আসলে আমাদের ক্যালকুলেশনে আমরা স্ট্রং হতে পারতেছি না। এই জন্য ক্যালকুলেশনে স্ট্রং হওয়ার জন্য বিশেষ করে ম্যাথমেটিক্যাল অপারেশনস তো 4টা আমরা জানি, যে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। বিশেষ করে এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের লাইফ স্টাইলে চলার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে যোগ এবং গুণ। কারণ আমরা জানি আসলে বাস্তব সংখ্যার মূল স্বীকার্য দুই ধরনের, যোগের এবং গুণের স্বীকার্য। আমি সেটা পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে বলবো যে কেন এই দুই ধরনের স্বীকার্যের কথা বলা হয়েছে। তো যাই হোক, তো প্রত্যেকটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই ক্যালকুলেশন গুলো যদি আমরা সহজে করতে চাই তাহলে আমাদেরকে সহজভাবে চিন্তা করতে হবে। যেমন আমি যদি বলি যে 2 গুণ 3, আসলে এটা দিয়ে কি বোঝায়? 2 গুণ 3, এটা দিয়ে আমরা দুইটা মিনিং বুঝতে পারি। একটা হচ্ছে 2টা 3, অথবা আমরা উল্টা দিক থেকে বলতে পারি যে 3টা 2।
তাহলে 2টা 3 মানে কত? 2টা 3 যোগ করলে তো 6 অথবা 3টা 2 যোগ করলেও কত? 6। এই জন্যই আমরা এরকম কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে বলি 0 হয়েছে। কেন? যে 0 into 3 মানে কি? কোন 3 নাই। তার মানে কোন 3 নাই মানে তো কিছুই নাই। যার কারণে রেজাল্ট আমরা 0 বলি। ঠিক সেম কেস মাল্টিপলের ক্ষেত্রে যেটা গুণের ক্ষেত্রে যদি আমরা এইভাবে চিন্তা করি যে সাপোজ আপনাকে বলা হলো একটা অঙ্ক এই যে পরিমিতের একটা অঙ্ক ছোট অঙ্ক ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের আবার ক্যালকুলেটরের জন্য চিন্তা করতে হয় অনেকক্ষণ গুণের কথা চিন্তা করতে হয় এভাবে না করে যদি আমরা অভ্যস্ত করে ফেলি এরকম আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে সাপোজ বলা হলো একটা কোশ্চেনের মধ্যে যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 12 মিটার এখন বললো ওই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত তো আমরা তো জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি মুখস্থ করে ফেলছি তারপরও প্র্যাকটিক্যালি জিনিসগুলা ইনশাআল্লাহ কোনো এক সময় হলে আমি সবকিছু দেখাবো তো দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে কত আসতেছে 21 মিটার গুণ 12 মিটার 21 দিয়ে 12কে যদি গুণ করতে চাই তাহলে আমরা যদি সেই স্কুলের মতো গুণ করি তাহলে কিন্তু আমাদের জন্য কষ্ট হয়ে যায় এখন আমরা যদি সেভাবে চিন্তা না করে 12 গুণ 21 বা 21 গুণ 12 চিন্তা করি অর্থাৎ 12টা 21 অথবা 21টা 12 এখন এই 21টা 12 ক্যালকুলেট করা তো কষ্টকর বিষয় এখন আমরা যদি এরকম ক্যালকুলেট না করি দুইভাবে হিসাব করতে পারি কিরকম যেমন 21টা 12 এরকম হিসাব না করে যদি আমরা বলি 20টা 12 তাহলে আমাদের জন্য ইজি হয় যে 20টা 12 তো 20টা 12 গুণ করলে কত হয় 12 দুগুণে 24 240 20টা 12 গুণ করা খুব সহজ তাহলে আরো কয়টা 12 হয়ে গেল একটা 12 তাহলে 240 এর সাথে একটা 12 যোগ করলে কত হয় 252 তাহলে আমাদের জন্য ওই যে 12 গুণ 21 সমান 252 সহজে বলতে পারি অথবা উল্টা দিক থেকে যদি আমি চিন্তা করি যে 12টা 21 এরকম চিন্তা না করে যদি এরকম হিসাব করি 10টা 21 আর 2টা 21 তাহলে মোট 12টা 21 তাহলে 10টা 21 মানে কত 210 আর 2টা 21 মানে 21 দুগুণে 42 তাহলে 210 এবং 42 যোগ করলে 252 তাহলে রেজাল্ট এইভাবে পাই অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা চিন্তা করে ক্যালকুলেশন গুলোকে আমাদেরকে সহজ করতে পারি এইভাবে যদি আমি সহজভাবে জিনিসগুলোকে চিন্তা করি তাহলে আমার জন্য ক্যালকুলেশন গুলো অনেক ইজি হয় তারপর ধরেন সাপোজ আপনাকে বলা হলো যে বর্গ সংখ্যায় যে আমরা বর্গের সংখ্যার একটা সিকোয়েন্স আছে আমরা সহজে জিনিসগুলোকে বুঝতে পারি এই যে যেমন 3 কে বর্গ করলে কত হয় 9 4 কে বর্গ করলে 16 তাহলে 3 কে বর্গ করলে 9 তাহলে তারপরের সংখ্যাটা 3 এবং 4 এর যোগফল কত 7 তাহলে 9 এর সাথে 7 যোগ করলে কত হয় 16 তার মানে 4 এর বর্গ 16 ঠিক 4 এর বর্গ যদি 16 হয় তাহলে 5 এর বর্গ কত হবে তাহলে 4 এবং 5 যোগ করলে কত অর্থাৎ আগের সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করলে 9 তো 16 আর 9 যোগ করলে 25 তাহলে সুতরাং 5 এর বর্গ 25 তাহলে সহজেই আমরা বর্গ সংখ্যাগুলো যদি কাউন্ট করতে চাই তাহলে হঠাৎ করে যদি বলা হয় যে 21 এর বর্গ কত আমি আবার একটু ক্লিয়ার করি সাপোজ 21 এর বর্গ কত এটা যদি বলা হয় তাহলে আমাদের জন্য চিন্তা করতে একটু কঠিন হয়ে যায় কিন্তু 20 এর বর্গ আমাদের জন্য তো অনেক সহজ তাহলে 20 এর বর্গ যদি ক্যালকুলেট করি আমরা যে সহজে জানি যে 20 এর বর্গ 400 তাহলে 20 এর বর্গ যদি 400 হয় তাহলে দেখা যায় কি আমরা সাথে 20 যোগ 21 যোগ করলে কত হয় 41 তাহলে 400 যোগ 41 তাহলে মোট কত হয় 441 তাহলে আমরা খুব সহজে কাউন্ট করতে পারতেছি ঠিক সেম কেস যে 29 এর বর্গ যদি বলা হয় এবার তো কম যে 30 এর বর্গ তো সহজ যে 30 এর বর্গ কত 30 গুণ 30 900 তাহলে তার আগেই তো 29 তাহলে 30 এবং 29 যোগ করলে কত হয় 59 তাহলে এটা তো কম তাহলে আমরা যদি 900 থেকে যদি 59 বাদ দিয়ে দিই তাহলে আর কত থাকে 841 তাহলে আমরা 29 এর বর্গ বলতে পারতেছি 841 সেম ভাবে আমরা যদি ক্যালকুলেশন গুলো আস্তে আস্তে ইজি করে নেই আমাদের মতো করে নেই দেখা যাবে কি আমাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হচ্ছে এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে আমাদের অনেক ভালো লাগবে আরো কয়েকটা বিষয় আমি তাহলে আমরা এই সহজ আমি একটা এক কথাই বলতে চাই যে আসলে গণিতের দুর্বলতা উত্তরণের জন্য আমি প্রথম কথাটা বলতে চাই আসলে ম্যাথমেটিক্সকে আমাদেরকে যে ফর্মুলা বেস চিন্তা না করে মানে কষ্টের কথা চিন্তা না করে যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল লাইফ তাহলে আমাদের জন্য আমরা ম্যাথটাকে যদি ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে নিতে পারি আমাদের জন্য ম্যাথটা অনেকাংশে সহজ হয়ে যাবে এবং নাম্বার 2 হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব যাতে ওই কনসেপ্টের উপর বেস করে আমি আমার যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারি এবং 3 নাম্বার ইস্যু হলো যে আমাকে ক্যালকুলেশনের দক্ষতা বাড়াতে হবে এই তিনটা জিনিস যদি আমি ফলো করি তাহলে আমার জন্য সহজ এবং অনেকে চিন্তা করেন যে ম্যাথমেটিক্সকে তো ইন্টারেস্টিং হিসেবে নিতে পারি না কারণ এটা আমার কাছে অনেক কষ্ট লাগে কিন্তু আমি বারবার বলি
যে ম্যাথমেটিক্সকে আসলে অঙ্ক মনে করলে হবে না। ম্যাথমেটিক্স হচ্ছে একটা প্র্যাকটিক্যাল লাইফ। আমি এখানে অন ক্যাম্পাস যখন ক্লাস নেই, মাঝে মাঝে স্টুডেন্টদেরকে আমি এই কথাগুলো বলি যে এই যে আমি সাপোজ একটা মাছের দোকানদারের কাছে গেলাম, এই দোকানদার তো সে কোনোদিন ম্যাথ পড়ে নাই বা পড়াশোনাই করে নাই সাপোজ। এখন তাকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনার মাছের কেজি কত করে, সে বললো যে ভাই একদম মাছের কেজি 350 টাকা, এর চেয়ে আর কম হবে না। তখন আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি 350 টাকা করে মাছ নিবো, আমার কাছে এই মাছটা পছন্দ হয়েছে, এই মাছটা কত কেজি একটু মাপেন। সে মেপে দেখলো মাছটার ওজন হয়েছে 2 কেজি 350 গ্রাম। এখন 2 কেজি 350 গ্রাম মাছ ওজন হওয়ার সাথে সাথে সেই ওই 350 টাকা দিয়ে গুণ করে রেজাল্টটা কত আসছে সেই ইনস্ট্যান্টলি আপনাকে বলে দেয় সে আপনার কাছ থেকে এত টাকা পাবে, এটার দাম এত টাকা আসছে। এখন সে তো ম্যাথস বুঝে না, কিন্তু এই কাজটা যদি আমাদেরকে দেওয়া হয় ম্যাথমেটিক্সে যে 1 কেজি মাছের দাম 350 টাকা হলে 2 কেজি 350 গ্রাম মাছের দাম কত, বলছে হয় ক্যালকুলেটর লাগবে, না হয় আমাকে অনেকক্ষণ চিন্তা করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি ম্যাথমেটিক্সটাকে প্র্যাকটিক্যাল নলেজ হিসেবে নিয়ে নেই, যার কারণে আমার কাছে এটা ম্যাথসকে ওই অঙ্কই মনে হচ্ছে, অর্থাৎ আমাদের কাছে ফর্মুলাই মনে হচ্ছে, কষ্টের কাজই মনে হচ্ছে। এই জন্যই আমি সবাইকে বলবো যে প্রথম কথা হলো ম্যাথমেটিক্সের ভীতি কাটানোর জন্য, যেটা একটি ইন্টারেস্টিং সাবজেক্ট, প্র্যাকটিক্যাল নলেজ। মাছের দোকানদার যদি পারে, একদম গ্রামের অঘা মানুষ, সে যদি হিসাব নিকাশ করতে পারে, কারণ ম্যাথস মানে তো হিসাব নিকাশ, সে যদি হিসাব নিকাশ করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি এত পড়াশোনা করে কেন ম্যাথমেটিক্স পারবো না? এই কনফিডেন্টটা আমাদেরকে রাখতে হবে, নাম্বার ওয়ান। তাহলে নাম্বার টু বিষয় হচ্ছে কি, আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। তবে চ্যাপ্টার গুলো হইতে হবে একটা সিকোয়েন্সিয়াল, অর্থাৎ কোন চ্যাপ্টারের উপর কোন চ্যাপ্টার পড়লে আমার কনসেপ্ট গুলো আমি সহজে আয়ত্ত করতে পারবো, এটা একটা সিকোয়েন্স করে নিতে হবে। এবং নাম্বার থ্রি হচ্ছে যে আমাকে ক্যালকুলেশনের দক্ষতা বাড়াতে হবে। তো এই তিনটা জিনিস যদি আমরা ফলো করতে পারি তাহলে আশা করি আমরা ম্যাথ ভীতিটা দূর করতে পারবো। তাহলে গেল ম্যাথমেটিক্সের দুর্বলতা কাটানোর উপায়গুলা বললাম। আর ক্লাসে যখন আসবো তখন ইনশাল্লাহ আমরা আরো বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাব যে আসলে প্র্যাকটিক্যালি কিভাবে জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হয় আর কি। আজকে দ্বিতীয় একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কি এই কম্পিটিটিভ এক্সামের জন্য আসলে ম্যাথমেটিক্সের প্রস্তুতিটা কিভাবে নেওয়া দরকার। আসলে আমরা তো জানি যে আসলে আমরা যে ম্যাথমেটিক্স এর উপর ভিত্তি করে আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলো, জব এক্সাম গুলো হয়, এটা আসলে খুব বেশি হায়ার লেভেলের পড়াশোনা না। মূলত আসলে মাধ্যমিক এবং সর্বোচ্চ রিটেনের কিছু উচ্চ মাধ্যমিক লেভেলের কিছু পড়াশোনা আছে, এগুলোর উপর বেসড করেই মূলত সারা বাংলাদেশের কম্পিটিটিভ এক্সাম গুলো হয়। তো এখন সেই ক্ষেত্রে আসলে আমি কম্পিটিটিভ এক্সামকে আসলে আমি দুই ভাগে ভাগ করে একটু কথা বলতে চাই। একটা হচ্ছে কি পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ বিসিএস সহ পিএসসির সকল পরীক্ষাগুলো প্রশ্নের স্টাইল গুলো এক ধরনের হয়। আবার ওদিকে আলাদাভাবে বলতে চাই যে ব্যাংক জব এবং অন্যান্য যে সেক্টর গুলো আছে, অন্যান্য সেক্টর বলতে আইবিএমবি এর পরীক্ষা হতে পারে, ব্যাংক জব হতে পারে, বা অন্যান্য যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সাম হতে পারে। তো ওগুলোর জন্য আলাদা অন্যভাবে এক ধরনের কোশ্চেনের স্টাইল হয়, যেগুলো সাধারণত আইবিএ বা ডিএবিএমসি কোশ্চেন গুলো করে, একটু হায়ার লেভেলের কোশ্চেন গুলো করে। এবং দুই ক্ষেত্রেই আসলে আমি বলতে চাই যে বিসিএস এর তো একটা নির্দিষ্ট সিলেবাস আছে, কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো তো আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তো ম্যাথমেটিক্স তো আসলে ছোট কোনো বিষয় না, বিশাল একটা ভান্ডার। তো এই ভান্ডার থেকে যদি আমরা জ্ঞান আহরণ করতে চাই তাহলে তো এটা আসলে ম্যাথের প্রস্তুতি কখনোই শেষ হবে না। এই জন্য আসলে আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল নলেজের উপর ভিত্তি করেই ম্যাথমেটিক্স এর আসলে কোশ্চেন গুলো করা হয়, যার কারণে আমরা যদি কিছু সিকোয়েন্স ফলো করি তাহলে আমাদের মনে হয় ম্যাথমেটিক্স প্রিপারেশনটা অনেক ইজি হবে। এই জন্য আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাই যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যে আসলে কোন কোন চ্যাপ্টার গুলা কোথায় কিভাবে আয়ত্ত করা দরকার আমি একটু ক্লিয়ার করে দিই। ফার্স্ট ওয়ান হচ্ছে পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় ওটার সিলেবাসটা বলতে পারেন অনেক বড়, কিন্তু ওখানের কোশ্চেন গুলো তুলনামূলক অনেক ইজি হয় এবং খুব বেসিক্যাল কনসেপ্ট থেকে ছোট ছোট প্রশ্ন হয়। কিন্তু যেগুলা আইবিএ বা এমবিএ, আইবিএ কিংবা বিআইবিএম থেকে কোশ্চেন হয়, অর্থাৎ ব্যাংক জব থেকে শুরু করে অন্যান্য সেক্টরে যে কোশ্চেন গুলো হয় সেগুলো কিন্তু একটু আপার লেভেলের কোশ্চেন হয়। তো যার কারণে দেখা যায় কি লোয়ার লেভেল থেকে সেটা মিড লেভেলও হইতে পারে, আপার লেভেলও হইতে পারে, বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন কোশ্চেন গুলো হয়। আবার কোশ্চেনের প্যাটার্নও দুই জায়গায় ফলো করতে হয়, একটা হচ্ছে এমসিকিউ সিস্টেম এবং এর পরবর্তী হচ্ছে রিটেন সিস্টেম। অর্থাৎ বিসিএস হলে প্রথমে প্রিলি পাস করতে হয়, আবার রিটেন এক্সামে অ্যাটেন্ড করতে হয়, অথবা ব্যাংক জবের পরীক্ষা দেওয়ার জন্য এখন দেখা যায় কি যে প্রিলি এবং রিটেন সব জায়গায় সেম সিস্টেম। এখন আমরা অনেকেই কি করি যে প্রিলির জন্য তো সময় কম, এক একটা এমসিকিউ এর জন্য তো নির্দিষ্ট টাইম, আমরা চিন্তা করি যে যত শর্টকাট শেখা যায়। এরকম অনেক স্টুডেন্ট আমাকে বলে
যে যদি যত শর্টকাটে আমাদেরকে করাই দেওয়া যায় আমাদের জন্য তত সহজ। আসলে শর্টকাটে কখনো অঙ্ক করতে যাবেন না, এইটাই আমাদের মূল সমস্যা। হ্যাঁ, শর্টকাটের একটা সিস্টেম আছে, আপনাকে কিভাবে শর্টকাট ফলো করতে হবে আমি একটু ক্লিয়ার করে বলি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। যে কোনো চ্যাপ্টার শুরু করার সময় যে সাপোজ আপনি, আচ্ছা আমি আগে চ্যাপ্টার গুলো একটু বলে ফেলি, তারপর আপনাদের জন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে একটু সুবিধা হবে। যেমন ম্যাথমেটিক্স এর মূলত অনেকগুলো পার্ট আছে। তো বেসিক্যাল পার্টের মধ্যে আছে অ্যারিথমেটিক পার্ট, অর্থাৎ যেটাকে আমরা পাটিগণিত বলি, অ্যালজেব্রা আছে, বীজগণিত পার্ট, তারপরে জ্যামিতি আছে, পরিমিতি আছে অর্থাৎ জিওমেট্রি এন্ড মেনসুরেশন, আর আরেকটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। আমি জিওমেট্রি এবং মেনসুরেশনকে সবসময় একই ভাবে ধরি, কারণ আসলে অ্যাপ্লিকেশন অফ জিওমেট্রি মানে হচ্ছে মেনসুরেশন, অর্থাৎ জ্যামিতির প্রয়োগটাই হচ্ছে মূলত পরিমিতি, এগুলো দিয়ে আমরা পরিমাপ করে থাকি আর কি। তো যাই হোক, তবে বিভিন্ন জায়গায় বিশেষত সিলেবাস কোনটাতে কত আছে মানবন্টন নির্দিষ্ট করা আছে, কিন্তু অন্যান্য যে কোনো জায়গায় যেখানে মানবন্টন নির্দিষ্ট করা নাই সেখানে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি অর্থাৎ সবচেয়ে বেশি প্রশ্ন আসে মূলত অ্যারিথমেটিক পার্ট থেকে, এবং এই অ্যারিথমেটিক পার্টটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং গুরুত্ব অনুসারে কিন্তু আসলে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। কারণ যেখান থেকে কোশ্চেন বেশি হবে, আপনি যদি সেটাও যদি কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সাথে মিলিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে কি আপনি অনেক পড়াশোনা করলেন কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলেন না। এই জন্য আপনাকে একটু এখানেও একটু টেকনিক বা সিস্টেম অবলম্বন করতে হবে, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে পাটিগণিতটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। এবং দ্বিতীয় যেটা প্রায়োরিটি দেওয়া দরকার সেটা হচ্ছে কি জিওমেট্রি এবং মেনসুরেশন, অর্থাৎ জ্যামিতি এবং পরিমিতি, এই দুটার কম্বিনেশন। আর আর তৃতীয় হচ্ছে অ্যালজেব্রা, এবং চতুর্থত হচ্ছে যে ট্রিগোনোমেট্রি। কিন্তু এখানে অ্যালজেব্রা ছাড়াও অ্যালজেব্রার সাথে রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স হিসেবে, অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের মতো যে অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স হিসেবে কিছু পড়াশোনা আছে যেগুলা পরিসংখ্যানের সাথে রিলেটেড, অথবা রিটেনের জন্য কিছু ফিজিক্সের সাথে রিলেটেড, এরকম কিছু পড়াশোনা আছে অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স হিসেবে। তো এই জন্য আমি বলবো যে প্রথমেই আমাদের পড়াশোনা স্টার্ট করা উচিত আসলে অ্যারিথমেটিক পার্ট দিয়ে, এবং অ্যারিথমেটিক পার্টের সিকোয়েন্সটা কেমন হওয়া উচিত। এবং পড়াশোনা করার ক্ষেত্রে আমি এক চ্যাপ্টার পরে এক চ্যাপ্টার সলভ করব, এটা আসলে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ না আমি মনে করি। কারণ এখানে আসলে দেখা যায় কি, সাপোজ আমি একটা চ্যাপ্টার পড়লাম, ওই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে গিয়ে আরেক চ্যাপ্টারের প্রবলেম মানে কম্বিনেশন দিয়ে আমাকে দুই তিনটা রুলস ফলো করতে হচ্ছে। তাহলে এখন আমাদেরকে রিলেটেড টপিক গুলো একটু ক্লিয়ারলি জানতে হবে। এই জন্য আমি একটা সিকোয়েন্স আপনাদের সামনে তুলে ধরতে চাই। ফার্স্ট ওয়ান, প্রথমে আমাদের পড়াশোনা করা উচিত যে আমরা যেমন ইংরেজি পড়ার আগে ইংলিশ অ্যালফাবেট গুলো জানি, আরবি পড়ার আগে হরফ চিনি, বাংলা পড়ার আগে আমরা আরো এই যে বাংলা যে বর্ণমালা গুলো আমরা চিনি, ঠিক তেমনি ম্যাথমেটিক্স শুরু করার জন্য আসলে আমাদের নাম্বার সিস্টেম দিয়ে শুরু করা উচিত। এবং এই নাম্বার সিস্টেম যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই নাম্বার সিস্টেমের সাথে রিলেটেড আরো কিছু পড়াশোনা করা উচিত। নাম্বার সিস্টেম সাথে যে আমি বলছিলাম যে ফ্যাক্টর, মাল্টিপল, অর্থাৎ এই যে আমরা যে গুণিত গুণনীয়ক যে পড়াশোনাগুলো করি, তো গুণতি গুণনীয়ক ক্লিয়ার হওয়া মানে লসাগু গসাগু ক্লিয়ার হওয়া। তাহলে যদি নাম্বার সিস্টেম, গুণিত গুণনীয়ক, লসাগু গসাগু, পুরো একটা চেইনে যদি আমরা নাম্বারগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের একটা পার্ট কমপ্লিট হয়। কিন্তু এই পার্টটা পুরো একটা পার্ট না, একটা অংশ। এরপর এটা পড়াশোনা এই কনসেপ্ট গুলো জানার পর সাথে সাথে প্র্যাকটিসে চলে যাবেন না, এরপর আরো কিছু কনসেপ্ট জানতে হবে। সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার উপর ভিত্তি করে অ্যারিথমেটিকের অনেকগুলো চ্যাপ্টার ডিপেন্ড করে, সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং সব জায়গায় দেখা যায় কি কম্পিটিটিভ এক্সাম এখান থেকে কোশ্চেন আসে, এবং এই চ্যাপ্টারটা ক্লিয়ার থাকলে আরো 8-10টা চ্যাপ্টার এটার উপর বেস করে সহজে সলভ করা যায় এই কনসেপ্টটা দিয়ে। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, এরপর হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ গড়, এরপর হচ্ছে এইজ অর্থাৎ বয়সের যে অঙ্কগুলো আছে, এই মূলত এই চারটা চ্যাপ্টার যে নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, এভারেজ এবং এইজ, অর্থাৎ সংখ্যা তত্ত্ব, অনুপাত সমানুপাত, গড় এবং বয়সের যে অঙ্কগুলা, এই চারটা কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে একসাথে আমরা যদি এরপরে অ্যাপ্লিকেশনে যাই, তাহলে আমাদের জন্য প্রবলেমগুলো সলভ করতে অনেক সহজ হবে। কেন? কারণ হচ্ছে কি, আমি একটা প্রবলেম সলভ করতে গিয়ে সেখানে রেশিও থাকতে পারে, এভারেজ থাকতে পারে, অথবা সেখানে নাম্বারের কাজ থাকতে পারে, অথবা একটা বয়সের অঙ্ক দিতে গিয়ে সেখানেই এভারেজ থাকতে পারে, বয়সের অঙ্ক দিতে গিয়ে সেখানে রেশিও প্রপোর্শন থাকতে পারে। তো এই জন্য আমাদের নাম্বার তো সব জায়গায় লাগবে। তো যার কারণে এই চারটা চ্যাপ্টারের কনসেপ্ট যদি আমরা একসাথে পড়ে ফেলি, একটা সিকোয়েন্সিয়ালি যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলি, তাহলে দেখা যাবে কি একসাথে আমাদের প্রবলেম গুলো সহজ লাগতেছে, এবং আমরা বুঝতে পারবো যে আসলে এটা এই ধরনের টপিক,
বা এই প্রবলেমটা, অর্থাৎ একটা প্রশ্ন পড়ার সাথে সাথে প্রতিটা প্রশ্ন পড়ার একটা সিস্টেম আছে, ওই সিস্টেম ফলো করে আমরা আমাদের চিন্তাকে কোন দিকে বিকশিত করব, এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের জন্য খুব ইজি। তাহলে আমরা 4টা চ্যাপ্টারকে পার্ট ওয়ান হিসেবে ধরে নিতে পারি অ্যারিথমেটিকের। এরপর সেকেন্ড ওয়ান আরেকটা পার্ট যদি বলতে চাই, একসাথে 3টা চ্যাপ্টারকে বলতে হবে, যে পার্সেন্টেজ, প্রফিট লস এবং ইন্টারেস্ট, অর্থাৎ শতকরা, লাভ ক্ষতি এবং সুদের যে মুনাফার যে অঙ্কগুলো আছে। তো এখানে পার্সেন্টেজের সাথে প্রফিট লসের ওখানে পার্সেন্টেজের কাজ আছে, ইন্টারেস্টও পার্সেন্টেজের কাজ আছে। অর্থাৎ 3টা চ্যাপ্টার যদি আমরা সিকোয়েন্সিয়াল যদি পড়ি, অর্থাৎ পার্সেন্টেজের পরে প্রফিট লসের পরে ইন্টারেস্ট যদি সিকোয়েন্সিয়ালি পড়ি, তাহলে আমাদের পার্সেন্টেজের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এই পার্সেন্টেজ গুলাই আবার কার সাথে রিলেটেড, পার্সেন্টেজ, প্রফিট লস এগুলো কিন্তু রেশিও প্রপোর্শনের সাথে রিলেটেড। অর্থাৎ একই কনসেপ্টকে আমরা দুইভাবে ব্যাখ্যা করি আর কি। যেমন আমরা বলি না যে 10%, পার্সেন্ট মানে 100তে কাউন্ট করে, 10% মানে 100তে 10, অর্থাৎ উপরে 10 নিচে 100, তাহলে কাটাকাটি করলে কত 1/10, তারপরে রেশিওতে ক্যালকুলেট করলে 1:10। দ্যাট মিনস এটা আসলে এই রেশিওর সাথে রিলেটেড একটা ভার্সন। তাহলে আমরা যদি ওই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সহজভাবে জিনিসগুলোকে বিভিন্ন মুখে চিন্তা করে আমি আমার মতো করে প্রবলেমটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, এরপরে এটা গেল সেকশন 2। সেকশন 3 তে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা একসাথে 3টা টপিক সেকশন 3 তে আমি রাখতে চাই। একটা হচ্ছে টাইম ওয়ার্ক, অর্থাৎ যেটাকে বলি আমরা সময়ের সাথে কাজের যে সম্পর্ক, দ্যাট মিনস ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম। আর হচ্ছে সিস্টেম বা চৌবাচ্চার যে অঙ্কগুলো, যে আমরা যে চৌবাচ্চার অঙ্ক করতাম বা জলাধারের অঙ্ক করতাম। তো এই যে এখানে আসলে টাইম ওয়ার্কের সাথে চৌবাচ্চার অঙ্কগুলো আসলে সেম। আপনারা হয়তো চিন্তা করতে পারেন 2টা চ্যাপ্টার তো আলাদা, আসলে বিষয়গুলো এরকম না। যেমন টাইম ওয়ার্কে আমরা প্রবলেম করছি যে ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ করতে পারে 20 দিনে, তাহলে ক এবং খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে, এটা যে ধরনের প্রবলেম। তো চৌবাচ্চার ক্ষেত্রেও তো বলতে পারি যে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়। তো নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তো সেম কনসেপ্ট, তাহলে আমরা কেন এগুলোকে আলাদাভাবে চিন্তা করবো? তাহলে আমাদেরকে কনসেপচুয়াল জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। এরপরে 4 নাম্বার স্টেপে যেটা আমি বলতে চাই অ্যারিথমেটিক পার্টে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টাইম ডিস্টেন্স, অর্থাৎ সময়ের সাথে দূরত্বের যে অঙ্কগুলো আছে। তারপর হচ্ছে ট্রেন, অর্থাৎ ওই যে ট্রেনের তাও সময় দূরত্ব ট্রেনের সাথে রিলেটেড। তারপর হচ্ছে বোট এন্ড স্ট্রিম, অর্থাৎ নৌকা স্রোতের যে অঙ্কগুলো আছে। তো এগুলো আসলে সেম জিনিস সবগুলাতেই। টাইম ডিস্টেন্স জানা মানে ট্রেনের সাথে টাইম ডিস্টেন্সের রিলেশন, বোর্ড জানা মানে সেখানেও টাইম ডিস্টেন্স, অর্থাৎ টাইম ডিস্টেন্স, স্পিড, এই 3টার উপরে বেস করে মূলত 3টা চ্যাপ্টার। তো কোনখানে কোন ধরনের কনসেপ্ট কি পার্থক্যগুলো আছে এগুলো যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে দেখা যাবে কি একসাথে আমাদের 3টা চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। এক কনসেপ্ট দিয়ে, এক ফর্মুলা দিয়ে আমরা একসাথে 3টা চ্যাপ্টার ক্লিয়ার করতে পারি। তাহলে দেখা যাচ্ছে কি আমরা আসলে বেশি কিছু না, একটা কনসেপ্ট দিয়ে একসাথে যদি আমরা 3-4টা বা 5টা-6টা চ্যাপ্টার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাকে আলাদা আলাদা চ্যাপ্টার পড়ে এত কষ্ট করার কি দরকার? অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করা। এখন এটা গেল অ্যারিথমেটিক পার্টের জন্য। পরে আমি বলবো যে কনসেপ্টগুলো যেহেতু এখানে এমসিকিউ এবং রিটেন আছে, সেই বিষয়ে সর্বশেষ কথা বলবো। অ্যালজেব্রার ক্ষেত্রে যেটা আমরা চিন্তা করতে পারি, যে অ্যালজেব্রার মধ্যে আমরা প্রথমে জেনারেল অ্যালজেব্রা সম্বন্ধে জেনে যাব। জেনারেল অ্যালজেব্রায় 2টা জিনিস, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্কয়ার, অর্থাৎ বর্গের অঙ্কগুলো, আর হচ্ছে 3 ডাইমেনশনাল অর্থাৎ কিউব, ঘনের যে অঙ্কগুলো। তো বর্গ এবং ঘনর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো সম্বন্ধে জানবো, শুধু মুখস্থ না, একটু প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করবো, তাহলে দেখা যাবে কি আমাদের জন্য বিষয়গুলো খুব সহজ হবে। এরপরে সেকেন্ড স্টেপে আমরা 2টা জিনিস সম্বন্ধে জানবো, একটা হচ্ছে ইকুয়েশন এবং ইনইকুয়ালিটি, অর্থাৎ সমীকরণ এবং অসমতা, সমান এবং অসমান, এই দুটো যদি আমরা পাশাপাশি পড়তে পারি তাহলে আমরা মূল পার্থক্যগুলো বুঝে যাবো। তারপর 3 নম্বর স্টেপে অ্যালজেব্রার ক্ষেত্রে আমি যেটা রাখতে চাই সেটা হচ্ছে সেট, ফাংশন এবং বহুপদী। তো এই জিনিসগুলো অর্থাৎ সেট, ফাংশন এন্ড পলিনোমিয়াল ইকুয়েশনস, এই জিনিসগুলো কম্বাইন একটা একটার সাথে রিলেটেড। তো আমরা এই বিষয়গুলোকে যদি সিকোয়েন্সিয়ালি পড়ি একটা স্টেপে আমরা রাখতে পারবো। এরপর আমরা ফ্যাক্টরাইজ যদি শিখি, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ শিখি। কারণ উৎপাদক বিশ্লেষণকে আমি পড়ে রাখছি এই কারণেই, কারণ আমরা যদি পলিনোমিয়াল বা ফাংশন সম্বন্ধে ক্লিয়ার জানি তাহলে আমাদের জন্য উৎপাদক বিশ্লেষণটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমি এটা পলিনোমিয়ালের পরেই উৎপাদক বিশ্লেষণ কথা রাখতে চাই। এরপর স্টেপে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে সব জায়গায় কোশ্চেন আসে, সিকোয়েন্স এন্ড সিরিজ, অর্থাৎ ক্রম এবং ধারা, দুটাই কাছাকাছি জিনিস, ক্রমকেই ধারাতেই কনভার্ট করা হয়। মানে ক্রম এবং ধারা এই জিনিসগুলো যদি আমরা
পরপর পড়ি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। এন্ড এর পরবর্তীতে আমি সর্বশেষ যেটা অ্যালজেব্রার স্টেপ বলতে চাই, এটা আসলে অ্যালজেব্রা না, মানে অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রা বলতে পারি। সেটা হচ্ছে কি যেখান থেকে সব জায়গায় কোশ্চেন আসে যে স্ট্যাটিস্টিক্স এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে কি বেসিক্যাল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যানের প্রাথমিক জ্ঞান, বিন্যাস এবং সমাবেশ, পারমুটেশন এন্ড কম্বিনেশন এন্ড প্রবাবিলিটি। অর্থাৎ আমি যদি এখানে কয়েকটা বিষয় কম্বিনেশন এন্ড পারমুটেশন অর্থাৎ সমাবেশ এবং বিন্যাস, এই দুটো চ্যাপ্টার ক্লিয়ার হওয়ার পরেই আমাদের প্রবাবিলিটি ক্লিয়ার হবে। এই দুটো চ্যাপ্টার ছাড়া কখনো প্রবাবিলিটি যাওয়া পসিবল না, কারণ এই দুটোর উপরেই আমাদের সম্ভাব্যতাটা নির্ভর করে। তো এই জন্য আবার আমাদের স্ট্যাটিস্টিক্যাল কিছু টুলস আছে অর্থাৎ পরিসংখ্যানের কিছু বেসিক নলেজ আছে, ওগুলো আমাদেরকে পাশাপাশি জানতে হবে। এই জন্য আমি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এর কথা বলছি। এই হচ্ছে অ্যালজেব্রা একটা মোটামুটি বলতে পারেন যে প্রিপারেশন। এরপরে জিওমেট্রি এন্ড মেনসুরেশন, দুটো আমি একসাথে বলি, জ্যামিতি এবং পরিমিতির বিষয়টা, এটাও একটা সিকোয়েন্স ফলো করা দরকার। প্রথমে আমরা যদি এখানে জ্যামিতি ক্ষেত্রে আসলে দুইটা পার্ট, স্থানাঙ্ক জ্যামিতি আর একটা হচ্ছে পরিমাপকৃত জ্যামিতি। তো এখানে যেহেতু সব জায়গায় ম্যাক্সিমাম কোশ্চেন গুলো পরিমাপকৃত জ্যামিতির উপরে ডিপেন্ডেবল, এই জন্য আমি শুরুতেই পরিমাপকৃত জ্যামিতি নিয়ে সবাইকে বলতে চাই যে প্রথমে আমরা পড়বো পরিমাপকৃত জ্যামিতি। পরিমাপকৃত জ্যামিতি প্রথমেই শুরু করা উচিত যে রেখা অর্থাৎ লাইন, এরপরে লাইন থেকে দুইটা লাইন যুক্ত হয়ে অ্যাঙ্গেল, কোণ, কোণ থেকে হবে ত্রিভুজ, ত্রিভুজ থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে বহুভুজ। অর্থাৎ একটার পর একটা যদি সিকোয়েন্স যদি আমরা ফলো করি এবং এগুলো কি কি ধরনের বৈশিষ্ট্য কোত্থেকে আসছে কিভাবে মেজার করতেছি, অর্থাৎ এই জিনিসগুলো যদি আমরা একটু প্র্যাকটিক্যালি পড়তে পারি তাহলে আমাদের জন্য আর কোনো ফর্মুলাই মুখস্থ করতে হবে না, সব ফর্মুলা আমাদের আয়ত্তে চলে আসবে। তখন আমরা বুঝবো যে আসলে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটাই ফর্মুলা, এই প্রবলেম মানে এটাই আমাকে সলভ করতে হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমি বললাম কি কি, রেখা, রেখা থেকে কোণ, কোণ থেকে ত্রিভুজ, ত্রিভুজ থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে বহুভুজ। এরপরে এরপরে আসি যে এক্সট্রা কিছু চ্যাপ্টার, যে সার্কেল, সার্কেল থেকে সিলিন্ডার, সিলিন্ডার থেকে স্ফেয়ার, স্ফেয়ার থেকে প্রিজম, প্রিজম থেকে কোণ। অর্থাৎ এই যে আমরা বলতে পারি যে বৃত্ত, তারপরে সিলিন্ডার, তারপরে গোলক, তারপরে প্রিজম, তারপরে কোণ, এগুলার সব কনসেপ্ট গুলা ফর্মুলা মুখস্থ না করে একটু প্র্যাকটিক্যালি যদি আমরা কোন জিনিসটা কি সেটা বুঝে যাই, তাহলে যে কোনো ধরনের প্রবলেম দিলে এটা দেওয়া আছে ওটা বের করতে বলছে, তাহলে ইনস্ট্যান্টলি আমরা এটা ব্রেনে কভার করতে পারবো যে এটা কি জিনিস আমাদেরকে বের করতে বলছে, তখন আমাদের জন্য জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পরিমাপকৃত জ্যামিতির কথা বললাম। এরপরে আরেকটা পার্ট আছে স্থানাঙ্ক জ্যামিতি। আসলে এটা ইন্টারমিডিয়েটে যারা সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা জানেন যে আপনারা স্থানাঙ্ক এবং সরলরেখা ওখানে পড়াশোনা করছেন, বৃত্ত পড়াশোনা করছেন, কিন্তু আসলে ওইটা আসলে অনেক বিশাল ভাস্ট পড়াশোনা, কিন্তু যারা কম্পিটিটিভ জবের জন্য ওটার একদম ইলাবোরেটলি জানার দরকার নাই, শুধুমাত্র বেসিক্যাল কনসেপ্ট স্থানাঙ্ক সম্বন্ধে জানা এবং এটার যে কনভার্সন গুলো আছে কনভার্সন গুলো জানা, এরপর সরলরেখার প্রাথমিক জ্ঞানগুলো জানা এবং বৃত্তের প্রাথমিক জ্ঞানগুলো জানা। স্থানাঙ্কের সাথে বৃত্ত, বৃত্ত দুইটা আছে কিন্তু, একটা পরিমাপকৃত বৃত্ত, একটা স্থানাঙ্কের সাথে বৃত্ত। এই জন্য আমরা শুধু বেসিক্যাল ওখান থেকে সেকেন্ড পার্ট যেটা বললাম ওটার বেসিক্যাল কনসেপ্ট গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য আর কিছু লাগবে না, আর সামনের দিকে আর বেশি ইলাবোরেট করার কোনো দরকার নাই, এটুকু পড়াশোনায় যথেষ্ট। লাস্ট ওয়ান যেটা ট্রিগোনোমেট্রি বলতেছি, এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। মূলত আসলে বিসিএস পরীক্ষায় ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনটা বেশি, এটা নির্দিষ্ট নাম্বার আছে। অন্যান্য পরীক্ষাগুলোতে আসলে ত্রিকোণমিতি আসে না বললেই চলে, খুব কম, আসলে রেয়ার বিভিন্ন পরীক্ষায়। এই জন্য আমি বলবো ত্রিকোণমিতির কনসেপ্ট গুলো শুধুমাত্র আমরা যে 9-10 বেসড পড়াশোনা করছি, যে ত্রিকোণমিতির ম্যাথমেটিক্যাল অপারেশনস এবং অ্যাপ্লিকেশনস, এই শুধু দুটা জিনিস, এই দুটা জিনিসকে ত্রিকোণমিতি দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি এতটুকু যথেষ্ট, আর বেশি দরকার নাই। শুধুমাত্র ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনস মানে আমরা যে বিভিন্ন কোণের পরিমাপগুলো করব এবং পাশাপাশি এটার অ্যাপ্লিকেশনটা আমরা শিখবো, অর্থাৎ 9-10 বেসড পড়াশোনা করলে যথেষ্ট, ইন্টারমিডিয়েট অর্থাৎ হায়ার লেভেলে যাওয়ার কোনো দরকার নাই। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথমেটিক্স এর একটা সিকোয়েন্স আসলে আমাদের ফলো করা দরকার। এখন আপনারা বলতে পারেন যে সিকোয়েন্স ফলো করতে গিয়ে তো দুই ধরনের পরীক্ষা আমাদেরকে সম্মুখীন হতে হয়, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। এবার আমি একটু ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে বিষয়টা। এখন আপনি যদি এমসিকিউর জন্য কিছু শর্টকাট সূত্র শিখেন, এই শর্টকাট সূত্র আসলে ডিরেক্টলি কখনো শর্টকাট সূত্র শিখতে যাবেন না, কারণ দেখা যাবে কি আপনি একটা শর্টকাট সূত্র মুখস্থ করছেন, এরকম একটার উপর একটা শর্টকাট করতেছেন, যতক্ষণ করবেন আপনার ততক্ষণ ভালো লাগবে এবং আপনি বুঝবেন। কিন্তু এত বেশি শর্টকাট আপনি শিখে ফেললেন যে প্রতিটা চ্যাপ্টারের জন্য
এতগুলো শর্টকাট মনে রাখার জন্য আবার আপনাকে আরেকটা শর্টকাট শিখে দিতে হবে, কেমনে এতগুলো শর্টকাট মনে রাখবেন? তো আসলে এটা আসলে কাজের কাজ কিছুই হবে না। এই জন্য আমি বলতেছি যে শর্টকাট শিখতে হবে কনসেপচুয়াল, অর্থাৎ শর্টকাটটা কিভাবে আসছে, কোন কনসেপ্ট থেকে আসছে। আমি যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে শর্টকাটটা শিখতে পারি, তাহলে আমার দুটো জিনিস একসাথে আয়ত্ত হয়ে গেল, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে এমসিকিউ। তাহলে কনসেপ্ট ক্লিয়ার মানে আমি এমসিকিউ এর প্রশ্নটাও ধরতে পারবো, রিটেনের প্রশ্নটাও ধরতে পারবো। আর যদি আমি শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি যেহেতু কনসেপ্টটা ক্লিয়ার, তাহলে আমরা বুঝতে হবে যে এই প্রবলেম, এই ধরনের প্রবলেম মানে এই কনসেপ্টের উপর ভিত্তি করে শর্টকাটটা তৈরি হয়েছে, অতএব এটা আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করতে পারি। পাশাপাশি ওই কনসেপ্টটাই হচ্ছে রিটেন, অর্থাৎ এই কনসেপ্টটাকে আপনি একটু ইলাবোরেটলি লেখাটাই হচ্ছে রিটেন। তাহলে একসাথে আপনার দুই কাজ হয়ে গেল। তাহলে একটা জিনিসের কনসেপ্ট শিখা মানে একসাথে দুইটা কাজ হয়ে যাবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। তাহলে আমি আপনাদেরকে মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসলে বলতে চাই যে কখনো ডিরেক্টলি শর্টকাট শিখতে যাবেন না। সবসময় প্রথমে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করবেন এবং এই কনসেপ্টটাকে রিটেনে রূপদান করবেন। এবং অনেকের প্রশ্ন থাকে যে রিটেনে তো অনেক ইলাবোরেটলি লিখতে হয়, এটা কেমনে লিখবো? আসলে এরকম কিছু না, যে এমসিকিউর চিন্তা ভাবনাটাই হচ্ছে রিটেন, অর্থাৎ এমসিকিউটা আনসার করার জন্য আপনি ব্রেনে যে কাজটা করলেন, ওই ব্রেনের কাজটাই রিটেন, সেটা লিখাই হচ্ছে রিটেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যখন আমার লেকচার গুলো ইনশাল্লাহ যখন আমি শুরু করব, তখন আপনাদেরকে আমি বলবো যে আসলে কিভাবে একই কথা দিয়ে আমি এমসিকিউ সলভ করতে পারি, রিটেনও সলভ করতে পারি, কোনো নতুন না, একটার জন্য একরকম, একটার জন্য আরেকরকম, এরকম যাতে না হয়। একটাই আমি শিখবো, একটা দিয়ে আমি দুইটাই কভার করতে চাই, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে সর্বোত্তম উপায় আর কি। তো এই হচ্ছে বিষয়। এখন অনেকে আবার প্রশ্ন থাকতে পারে যে আমাদের তো সামনে পরীক্ষা, অল্প কিছুদিন পরেই পরীক্ষা, এখন আমি তো অনেক কথা বলে ফেললাম, যে এতগুলা চ্যাপ্টার এইভাবে আসলে কভার করব কিভাবে? আসলে আমি দুইটা কথা বলতে চাই। যারা এখনো অনার্স ফোর্থ ইয়ারে আছেন বা গ্রাজুয়েশন শেষের দিকে বা পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স করতেছেন, তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে এই সিকোয়েন্সটা ফলো করেন। ইনশাল্লাহ দেখবেন আপনারা যে এই সিকোয়েন্সের উপর বেসড করে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আর যাদের সময় কম, হয়তো আপনারা চিন্তা করতেছেন আমার তো এই শেষ হয়ে যাচ্ছে, আর 1 বছর মাত্র বাকি আছে বা 6 মাস বাকি আছে, মানে এটাই তো আমার শেষ আইডিয়া, তাহলে কি করবো? সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্স এর আনাচে কানাচে সবকিছু না শিখে, এই যে আমি যে গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্ব, যেমন আমি বললাম অ্যারিথমেটিক পার্ট বেশি গুরুত্বপূর্ণ, এরপর অ্যালজেব্রার নির্দিষ্ট কিছু পার্ট আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন অ্যালজেব্রার আমি বলতে পারি পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, তারপরে সিকোয়েন্স এন্ড সিরিজ, তো ইকুয়েশন এন্ড ইনইকুয়ালিটি, এই 5টা টপিক যদি আমরা খুব ভালো, বা 6টা টপিক যদি খুব ভালো করে শিখে ফেলি, তাহলে দেখা যাবে কি অ্যালজেব্রার ম্যাক্সিমাম পার্টগুলো আমাদের শেষ। অর্থাৎ বাছাইকৃত গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে সাধারণত কম্পিটিটিভ এক্সামে বেশি আসে, আপনারা শুধুমাত্র ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন, কিন্তু এরকম না যে তাড়াহুড়া করে না, একটু ধৈর্য ধরে কষ্ট করে পরিশ্রম করে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করবেন। অন্তত এইটা এনশিওর থাকবেন যে আমি অন্তত এটুকু নিশ্চিত বলতে পারি যে এমন কিছু চ্যাপ্টার আছে, অল্প কিছু চ্যাপ্টার, অর্থাৎ এতগুলো আমি যে চ্যাপ্টারের নাম বললাম তার মধ্যে বেশি না, শুধুমাত্র 30% চ্যাপ্টার বা 40% চ্যাপ্টার যদি আমরা, বেশি না 30% চ্যাপ্টার যদি আমরা ক্লিয়ার করতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট 30% চ্যাপ্টার, তাহলে এই 30% চ্যাপ্টার দিয়ে কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রায় 70% কোশ্চেন হয়। আবার বাকি 70% কোশ্চেন দিয়ে অনলি 30% কোশ্চেন হয়। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে কিছু চ্যাপ্টার এত বেশি গুরুত্বপূর্ণ, যেগুলাকে আমাদেরকে একটু ইলাবোরেটলি ক্লিয়ার হওয়া দরকার, যে ওগুলাকে ওইভাবে শেখা দরকার। তো আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে আমাকে আসলে পরীক্ষায় পারতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, আমাকে এই ম্যাথমেটিক্স প্রবলেমগুলোকে সলভ করতে হবে। আর একটা স্টুডেন্ট সে ম্যাথমেটিক্স থেকে পাস করলো, পরীক্ষায় যে সময় থাকে, দেখা যায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট হয়েও সব ম্যাথ পারা সত্ত্বেও টাইমের কারণে পরীক্ষা সব আনসার করতে পারে না, এরকমও ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে হয়। এই জন্যই বলবো যে 100% পারতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু আমাকে ম্যাক্সিমাম একটা প্রিপারেশন নিতে হবে, আমাকে ম্যাক্সিমাম নাম্বার তুলে আমাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে টিকে থাকতে হবে। এই চিন্তা ভাবনা যদি আমরা রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা সহজে সফলকাম হতে পারবো। তো এই ছিল আসলে আমার মূল কথাগুলা। ও আরেকটা বিষয় একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যেহেতু ম্যাথমেটিক্স এটা একটু চিন্তার বিষয়, অ্যানালাইটিক্যাল একটা সাবজেক্ট, আবার অ্যানালাইটিক্যাল সাবজেক্ট গুলো কিন্তু অনেক কিছু পার্ট গুলো ম্যাথমেটিক্স এর উপরে ডিপেন্ড করে।
তো এইজন্যই আসলে আমি বলবো যে আপনারা যখন পড়াশোনা করবেন একসাথে লং টাইম ম্যাথ করবেন না। কারণ দেখা গেছে কি আপনি একসাথে ২-৩ ঘন্টা লেকচার শুনছেন ম্যাথমেটিক্সের। তো এগুলো যতক্ষণ শুনবেন কতক্ষণ ভালো লাগবে, এরপর একটু বোরিং সৃষ্টি হবে। এর পরবর্তীতে গিয়ে ম্যাথমেটিক্সের উপর আপনার একটা বিতৃষ্ণা চলে আসবে এবং বলবেন যে ম্যাথমেটিক্স সবচেয়ে কঠিন সাবজেক্ট, এটা আমার দরকার নেই। এটা আমার পড়ারই দরকার নেই। এটা ছাড়াই আমি চাকরির পরীক্ষা দেবো। এরকম আপনার কাছে মনে হবে। এইজন্য ম্যাথমেটিক্সের পড়াশোনা করতে হয় অল্প অল্প। আপনি সর্বোচ্চ যে 25 থেকে 30 মিনিট পর্যন্ত লেকচার শুনবেন, তাহলে আপনার এই যতক্ষণ প্রথম এই 25 থেকে 30 মিনিট পর্যন্ত হয়তো আপনার লেকচারগুলো কভার করতে সহজ হবে। অর্থাৎ আমরা এক একটা লেকচারকে যদি ভেঙে সাপোজ একটা লেকচার আমার এই চ্যাপ্টারটা শেষ করতে সাপোজ বিশাল চ্যাপ্টার, এটা 3 ঘন্টা সময় লাগবে। তাহলে এই 3 ঘন্টাকে যদি আমি 10টা লেকচারে ছোট ছোট অংশে ভাগ করে 30 মিনিট 30 সাপোজ 30 মিনিট করে করে যদি এই যে 3 ঘন্টা 6টা লেকচারে ভাগ করে দেই, তাহলে কিন্তু আমার জন্য কাজটা অনেক সহজ হবে এবং যারা এই ক্লাসগুলো করবেন তাদের কাছেও ভালো লাগবে এবং জিনিসগুলো বুঝতে অনেক সহজ হবে এবং অনেকক্ষণ এটা কনসেন্ট্রেশন দিতে হবে না। আর বিশেষ করে অনলাইনে ক্লাস করা তো আরো বেশি কষ্টকর। যে আমি যেটা মনে করি যে অন ক্যাম্পাস ক্লাস 2 ঘন্টা ক্লাস শোনা যতটুকু না কষ্ট, অনলাইনে আসলে 30 মিনিটের চেয়ে বেশি সময় ক্লাস করা তার চেয়ে আরো বেশি কষ্টকর। তো এই জন্য আমি বলবো যে অল্প অল্প পড়বেন, যে অল্প অল্প শুনেই পড়াশোনা করবেন, তাহলে দেখা যাবে কি সহজে জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবেন। আর এখানে আসলে আমরা আমরা সবাই শিক্ষক, আমরা সবাই ছাত্র। আমাদের এক একজনের কাছ থেকে এক একজনের অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, আমি যখন বিভিন্ন ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন লেকচার গুলা দিব, লেকচার গুলো আমি এমন ভাবে দেওয়ার চেষ্টা করব যাতে একটা সিকোয়েন্স লেকচারের মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারেন। এবং এখানে অনেক টিচাররা আছেন। আসলে এক এক টিচারের লেকচারের সিস্টেম গুলো এক এক রকম, বোঝানোর সিস্টেম গুলো এক এক রকম। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কারো যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা যে কোনো সময় কোয়েশ্চন করতে পারেন। ইনশাল্লাহ আমি অনলাইনে এখানেই বিসিএস কর্নার এই গ্রুপেই আমি সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার জ্ঞান থেকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই কঠিন সময়ে সময় যাচ্ছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এবং আপনাদের যে মূল টার্গেট, আপনাদের যে ভবিষ্যৎ যে আপনাদের যে টার্গেট আছে, আপনারা যেন সেই লক্ষ্যে পৌঁছতে পারেন, সেই জন্য আপনাদের জন্য দোয়া কামনা করে এবং আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লাইভ প্রোগ্রামের কথা এখানে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।